বিশ্বজুড়ে অসংখ্য সফল অভিযান পরিচালনা করলেও ইরানে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে মার্কিন বাহিনী। ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটানোর স্বপ্ন যুক্তরাষ্ট্রের জন্য পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ঠিক কী কারণে তেহরানের সাথে পেরে উঠল না ওয়াশিংটন? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। টানা ৪০ দিনের ধ্বংসাত্মক লড়াই, আকাশপথে হাজার হাজার টন গোলাবারুদ বর্ষণ এবং কঠোরতম অর্থনৈতিক অবরোধ। এত কিছুর পরেও তেহরানের ক্ষমতা কাঠামো কিংবা প্রতিরোধ ব্যবস্থার পতন ঘটাতে পারেনি ওয়াশিংটন। আফগানিস্তানে তালেবান কিংবা ইরাকে সাদ্দাম হোসেনের বাহিনী যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, ইরানে তার লেশমাত্র দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে বেশ কিছু মৌলিক কারণ। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জয় মূলত আকাশপথের শ্রেষ্ঠত্বের উপর নির্ভরশীল, কিন্তু ইরান গত কয়েক দশক ধরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যেখানে প্রথাগত বিমান বাহিনী খুব একটা কার্যকর নয়। এর প্রধান কারণ ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার মাটির অনেক গভীরে অবস্থিত, যা বাংকার বাস্টার বোমা দিয়েও পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। এছাড়া পারস্য উপসাগরে মার্কিন বিশাল রণতরীগুলোর বিরুদ্ধে ইরান তাদের কয়েক হাজার ছোট এবং দ্রুতগামী ড্রোন ও স্পিডবোট ব্যবহার করেছে। এই মৌমাছি সদৃশ্য আক্রমণ, যাকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, যা মার্কিন রাডার ও ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করে দিয়েছিল। ইরাক বা লিবিয়ায় যুদ্ধের সময় সাধারণ জনগণের একটি অংশ নিজ দেশের শাসকের বিরুদ্ধে ছিল, কিন্তু ইরানের চিত্রটি পুরোটাই ভিন্ন। যুদ্ধের শুরুতে সুপ্রিম লিডার মোস্তফা খামেনির নেতৃত্বে যে প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে, তা সাধারণ ইরানিদের মধ্যে জাতীয়তাবাদী ও ধর্মীয় আবেগের সংমিশ্রণ ঘটিয়েছে। তারা একে কেবল একটি যুদ্ধ নয়, বরং একটি অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখেছে। শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পরিবর্তে বাহ্যিক শত্রুর উপস্থিতিতে দেশটির অভ্যন্তরীণ বিভেদ অনেক কমে গেছে। এর ফলে মার্কিনীদের ইরানি শাসন ব্যবস্থার পরিবর্তনের স্বপ্ন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল ইরানের ভূখণ্ড ইরাক বা আফগানিস্তানের চেয়ে অনেক বেশি জটিল। বিশাল পার্বত্য অঞ্চল এবং মরুভূমি মার্কিন স্থলবাহিনীর অগ্রযাত্রাকে মন্থর করে দিয়েছে। এছাড়া ইরান তাদের সামরিক স্থাপনাগুলোকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে, যা একটি নির্দিষ্ট কেন্দ্র বা শহর দখলের মাধ্যমে যুদ্ধ জয়ের সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন ইরান আক্রমণ করেছে, তখন তাদের কেবল এক ফ্রন্টে লড়তে হচ্ছে না। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একযোগে মার্কিন ঘাঁটি ও মিত্র ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে। এই মাল্টিফ্রন্ট যুদ্ধ যুক্তরাষ্ট্রকে তাদের মনোযোগ ও শক্তির বিচ্ছুরণ ঘটাতে বাধ্য করেছে। পেন্টাগন ধারণা করেছিল তীব্র অবরোধ আর ড্রোন হামলায় ইরানের অর্থনীতি ও সামরিক মনোবল ভেঙে পড়বে, কিন্তু এর কিছুই হয়নি। অর্থনৈতিকভাবে ইরানকে ক্ষতিগ্রস্ত করলেও সামরিকভাবে কিছুই হয়নি ইরানের, কারণ গত ৪০ বছরে একটি রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধ অর্থনীতি গড়ে তুলেছে ইরান। তারা নিজেদের প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করতে সক্ষম, যার ফলে বাইরের দেশ থেকে অস্ত্র আমদানির উপর তাদের নির্ভরতা ছিল নামমাত্র। ইতিহাস সাক্ষী, যুক্তরাষ্ট্র যেখানেই পা রেখেছে সেখানেই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। কিন্তু ইরানের ক্ষেত্রে তারা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যারা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লড়তে জানে। ট্রাম্প প্রশাসনের জন্য বর্তমানে ডেডলক বা অচলাবস্থা এখন একটি বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। টানা ৪০ দিন যুদ্ধের পর ওয়াশিংটন এখন বুঝতে পারছে ইরান জয় করা কেবল সময়ের ব্যাপার নয়, বরং এটি একটি দুঃসাধ্য সমীকরণ। আরিফ হাসান, এটিএন নিউজ।